প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের আজ বচনের বিরোধিতা থেকে নোটস দেওয়া হলো। তোমাদের যে নোটসগুলো দেওয়া হলো সেই নোটসগুলোর মধ্যে শুধু এবছরই যে আসবে তা নয়, গত যত বছর এসেছে এই নোটসগুলোর মধ্যেই এসেছে এবং পরবর্তী যত বছরই আসবে এই নোটসগুলোর মধ্যেই আসবে। তাই তোমরা এই নোটসগুলো খুব ভালো করে পড়ো। আশা রাখি তোমরা সকলেই এই অধ্যায় থেকে যতটুক নাম্বার পাওয়ার সমস্ত নাম্বারই তোমরা পাবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, বচনের বিরোধিতা যদি এইভাবে পয়েন্ট করে লেখানো আছে, তার মানে তোমাদের যদি প্রশ্ন হয় বচনের বিরোধিতা কী, কাকে বলে, বলতে কী বোঝো, এই সমস্ত প্রশ্নের উত্তর এটা হবে। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। আগে তোমরা যে জিনিসগুলো জানবে বচনের বিরোধিতার জন্য, এটা টোটাল চ্যাপ্টারের জন্য কিন্তু এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে কথাটি আছে, দুটি বচন থাকবে। কয়টি বচন থাকবে? দুটি। 2 নাম্বার কথা হচ্ছে বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় পদ এক হবে। 3 নাম্বার কথা হচ্ছে বচন দুটি নিরপেক্ষ বচন হতে হবে। তাহলে বচন দুটি নিরপেক্ষ বচন হতে হবে, বচন দুটির উদ্দেশ্য বিধেয় পদ এক হবে, 2টা বচন থাকবে, এটা বলা হলো। তারপর বচন দুটি গুণে ভিন্ন কিংবা পরিমাণে ভিন্ন কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন। এটা কিন্তু একটা বিরাট কন্ডিশন, এটা কিন্তু তোমাদের মুখ্য কন্ডিশনও বলা হয়। তো এই কয়েকটি কথা ভালো করে মনে রেখে আমরা সংজ্ঞাটি মুখস্থ করব। আবারও বলছি, দুটি বচন থাকবে, বচন দুটি নিরপেক্ষ হবে, বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় পদ এক হবে, বচন দুটি গুণে ভিন্ন কিংবা পরিমাণে ভিন্ন কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হবে। এখন সংজ্ঞাটা বলছি, শোনো। যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় পদ এক হওয়া সত্ত্বেও বচন দুটি গুণে ভিন্ন কিংবা পরিমাণে ভিন্ন কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয়, তবে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বচনের বিরোধিতা বলে। এখন মজার বিষয় হলো, এই একটি সংজ্ঞা পড়লে তোমরা 4টি কিন্তু আরও সংজ্ঞা পাবে। যেমন কি বলবো আমরা, যে বচনের বিরোধিতার যে ভাগগুলো রয়েছে, যে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা, এই বিরোধিতাগুলোই কিন্তু তোমরা সংজ্ঞা পাবে শুধু এই একটি সংজ্ঞা পড়লেই। তার জন্য এটা আগে ভালো করে মুখস্থ করে তারপরে ওগুলো পড়বে, জাস্ট একটু খালি পরিবর্তন সংজ্ঞার মধ্যে। এখন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। দেখো, সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ নয় মরণশীল। ক্লিয়ার? এটা হচ্ছে বচনের বিরোধিতার একটি উদাহরণ। এখানে দেখো, গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন রয়েছে, উদ্দেশ্য এবং বিধেয় পদ একই রাখা হয়েছে। এখানে গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন রয়েছে। আমাদের বলেইছে গুণে ভিন্ন কিংবা পরিমাণে ভিন্ন কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হবে। তার জন্য আমরা এমন একটা দিয়েছি এখানে উদাহরণ, যেটার গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন। বচনের বিরোধিতা মোট 4 প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। তোমরা অধীন বিপরীত বিরোধিতা বানানটা ঠিক করে নেবে, সরিয়া ধয় দীর্ঘ দন্তান্ন। ক্লিয়ার? তাহলে বিরোধিতা মোট 4 প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। তোমরা মাথায় রাখবে, বিপরীত বিরোধিতা সামান্য বচনের মধ্যে হয়, অধীন বিপরীত বিরোধিতা বিশেষ বচনের মধ্যে হয়, অসম বিরোধিতা দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণের ভিন্ন হয়, আর বিরুদ্ধ বিরোধিতা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয়। আবার এটাও মাথায় রাখবে, বিপরীত বিরোধিতায় শুধু গুণে ভিন্ন হয়, অধীন বিপরীত বিরোধিতায়ও শুধু গুণে ভিন্ন হয়, অসম বিরোধিতায় শুধু পরিমাণে ভিন্ন হয়, আর বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয়। এখন আমরা চলে যাব বিপরীত বিরোধিতা বলতে কী বোঝো। তাহলে শোনো এবং খুব সুন্দর করে লিখে নাও। বচনের বিপরীত বিরোধিতা কাকে বলে? যদি দুটি সামান্য নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় পদ এক হওয়া সত্ত্বেও বচন দুটি গুণে ভিন্ন হয়, তবে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বচনের বিপরীত বিরোধিতা বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় মরণশীল। তারপর অধীন বিপরীত বিরোধিতা, যদি দুটি বিশেষ নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক হওয়া সত্ত্বেও বচন দুটি গুণে ভিন্ন হয়, তবে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বচনের অধীন বিপরীত বিরোধিতা বলে। তোমাদের পিছনে একটু আছে, আমি একবারে বলে দিলাম। উদাহরণ দেওয়া আছে, দেখো, তোমরা ওইটা নিজেরা দেখে নাও। আয় আর ও হবে, তোমরা আগেই জানো। আয় দিয়ে তোমরা উদ্দেশ্য বিধেয় পদ এক রেখে করে দেবে আয়, তারপরে ও। তারপরে দেখো, অসম বিরোধিতা, যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় পদ এক হওয়া সত্ত্বেও বচন দুটি পরিমাণে ভিন্ন হয়, তবে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বচনের অসম বিরোধিতা বলে। যেমন উদাহরণ 2টা দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও।
বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় পদে এক হওয়া সত্ত্বেও বচন দুটি গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয়, তবে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে। তো বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ দেওয়া আছে গুণ ও পরিমাণের ভিন্নের ভিত্তিতে, দেখে নাও। এখন তোমরা নিচের বিষয়গুলিকে ফলো করো, দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরিমাণে ভিন্ন হয় বা পরিমাণে আলাদা হয় অসম বিরোধিতা, শুধু গুণে ভিন্ন হয় বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতা, গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন হয় হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এখন বিরোধিতার নিয়মগুলি ভালো করে পড়ে নাও। তো এই বিরোধিতার নিয়মগুলি কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে কিন্তু তোমাদের সত্যমূল্য নির্ধারণ করতে হবে। তাছাড়া আমি তোমাদের একটি ছক শিখিয়ে দেবো, সেটার মাধ্যমে তোমরা করতে পারো। প্রথম, বিপরীত বিরোধিতার নিয়ম। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে। অধীন বিপরীত বিরোধিতার নিয়ম, এক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে। অসম বিরোধিতার দুটি নিয়ম, এক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, এক্ষেত্রে বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে। বিরুদ্ধ বিরোধিতার দুটি নিয়ম, এক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে, এক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকের ধারণা দেব, সেটা হচ্ছে অতিবর্তী এবং অনুবর্তী। এই ধারণার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হয় যে অতিবর্তী এবং অনুবর্তী বলতে কী বোঝো। অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটিকে অতিবর্তী বলে আর বিশেষ বচনটিকে অনুবর্তী বলে। আর আলাদা আলাদাভাবে বলবে হচ্ছে অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটিকে অতিবর্তী বলে, তারপর অনুবর্তী। অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটিকে অনুবর্তী বলে। এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এ বচনের অনুবর্তী বচন হলো আয়, ই বচনের অনুবর্তী বচন হলো ও, আর অতিবর্তীর ক্ষেত্রে আয় বচনের অতিবর্তী বচন হলো এ, ও বচনের অতিবর্তী বচন হলো এ। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। এ বচন অতিবর্তী, আয় বচন অনুবর্তী, ই বচন অতিবর্তী, ও বচন অনুবর্তী। এখন কথা হচ্ছে বিরোধানুমান কাকে বলে। বিরোধানুমান এক শ্রেণীর অমাধ্যম অনুমান, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে বিরোধিতার সম্পর্কে যুক্ত দুটি বচনের একটি বচনের সত্যমূল্যের ভিত্তিতে আরেকটি বচনের সত্যমূল্য নির্ধারণ করা হয়, তাকে বিরোধানুমান বলে। এখন কথা হচ্ছে বিরোধানুমানও চার প্রকার, যেহেতু বিরোধিতা চার প্রকার তাই বিরোধানুমান চার প্রকার। চার প্রকার কী কী? বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান, বিরুদ্ধ বিরোধানুমান। ঠিক আছে, আর তোমরা এই প্রত্যেকটা বিরোধানুমানের সংখ্যাগুলো দেখে নেবে, খুবই সহজ। এই নোটসগুলো তুলে নাও, দেখে নাও এবং স্কিপ করো না। কিন্তু স্কিপ করলে পরবর্তীতে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট নোট রয়েছে, সেগুলো আমি বলবো, যদি না বুঝতে পারো বুঝিয়ে দেবো। দেখো এর জন্য তোমরা কমেন্ট করবে, এইটুকু তুলে নাও আগে, দেখো দেখে দেখে তুলে নাও, তারপরে নোটস সম্পর্কে আবার বলছি। অ্যারিস্টটলের মতো বিরোধিতা কত প্রকার? দুই প্রকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শক্তিশালী বিরোধিতা আছে বিপরীত বিরোধিতা, আর দুর্বল বিরোধিতা হলো বিরুদ্ধ বিরোধিতা। অ্যারিস্টটল যে দুটি বিরোধিতার স্বীকার করেন না, সেটা হলো অধীন বিপরীত বিরোধিতা আর একটা হচ্ছে অসম বিরোধিতা। এখন তোমরা অ্যারিস্টটলের বিরোধিতার চতুষ্কোণটি দেখে নাও। আর এটা হলো সাবেকি যুক্তিবিদ্যা অনুসারে বিরোধ চতুষ্কোণ বা বিরোধিতার সাধারণ চতুষ্কোণ। এটাও তোমরা আঁকিয়ে নাও, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় এবং আগেরটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এখন দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সাবেকি যুক্তিবিদ্যা অনুসারে শক্তিশালী বিরোধিতা কোনটি? আমরা বলবো বিরুদ্ধ বিরোধিতা। আর অ্যারিস্টটলের মতে শক্তিশালী বিরোধিতা হলো বিপরীত বিরোধিতা। আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে নব্য যুক্তিবিদ জর্জ বুল এর মতে বিরোধিতা কত প্রকার? আমাদের উত্তর লিখবে এক প্রকার, সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আরেকটা ভিডিও দেব বচনের বিরোধিতা সম্পর্কে, এই দুটি ভিডিওর মাধ্যমে তোমাদের হয়ে যাবে। যাই হোক, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।